একেবারেই ইন্টারাপ্টেড ছিল, যার কারণে হামের মতো একটা যেই রোগ অনেকটা চলে গেছে দেশ থেকে, সেটা আবার এত বাজেভাবে প্রাদুর্ভাব হলো এবং খুব অল্প সময়ের মধ্যে অনেকগুলো বাচ্চা মারা গেল। এবং এটার পাশাপাশি অদূরদর্শিতা এবং আমাদের হোল হেলথ সিস্টেমের পার্ট হিসেবে আপনি জানেন যে অন্তর্বর্তী সরকারের সময় অনেকেই বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করেছে, তারপর কাজ বিরতি দিয়েছে। এরকম হেলথ অ্যাসিস্ট্যান্ট কিন্তু মানে স্বাস্থ্য সহকারী যারা আসলে এই টিকাদান কর্মসূচিগুলোর সাথে যুক্ত, তারাও কিন্তু কর্মবিরতিতে ছিল। তারপর যারা পোর্টার, প্রায় ১৫০০ পোর্টারের মতো, তাদের গত ৯ মাস ধরে বেতন হয় না। সো এটা একটা মানে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার অনিয়ম বা যে ধরনের বিশৃঙ্খলা আমাদের একটা গোজামিল একটা স্বাস্থ্য ব্যবস্থা, ওইটার উপর গত অন্তর্বর্তী সরকারের এক ধরনের অদূরদর্শিতা এটার মধ্যে ছিল। এবং এটা থেকে উত্তরণ আমি যতটুকু জানি যে ৫ এপ্রিল থেকেই আবার এই হামের বিশেষ টিকাদান শুরু হবে। এবং সো আমি আশাবাদী যে এটা সামাল দিতে পারবে এই সরকার। আমি একতরফা ভাবে এই সরকারের শুরুতে আপনি যেরকম বলছিলেন যে আমি ফেসবুকে এটা নিয়ে লিখেছি যে স্বাস্থ্যমন্ত্রী কেন আমাদেরকে পরিষ্কার করে জানাচ্ছেন না যে টিকার মজুদ আছে কিনা। এখন মাত্র তারা ক্ষমতা নিয়ে তার আগের কি অবস্থা সেটার একটা কন্টিনিউয়েশন এখানে আছে। কিন্তু এই যে ব্রিফ করা, আমি আজকে দেখলাম যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে ব্রিফ হচ্ছে, এটা কিন্তু খুব সিরিয়াস ইস্যু। কোভিড এর সময় আমরা যেরকম রেগুলার ব্রিফ দেখেছি, আমরা কিন্তু এটা নিয়েও সেরকম ব্রিফ সরকারের পক্ষ থেকে আশা করি যে মানুষকে আশ্বস্ত করা। সো এটা সরকার শুরু করেছে আমি দেখলাম। এবং ৫ই এপ্রিল কিন্তু তারা টিকাদান কর্মসূচি শুরু হবে সারা দেশে হামের। কিন্তু যেটা নিয়ে আমি কনসার্ন জানাতে চাই, ধরেন হামে যখন বাচ্চা মারা যাওয়া শুরু হলো তখন এটা নিয়ে কিন্তু অনেক তোলপাড় শুরু হলো। কিন্তু WHO থেকে আমেরিকা বের হয়ে যাওয়ার পর এই যে তহবিল সংকট, এটা নিয়ে কিন্তু আমাদের দেশে যে টাইফয়েডের টিকা, তারপর জরায়ুর ক্যান্সারের যে টিকা মহিলাদেরকে দেওয়া হয়, এটা সহ আরো অনেক টিকা কিন্তু তাদের তহবিলে বা তাদের সহায়তায় কিন্তু চলে। সো এগুলার মানে একদম রোগের প্রাদুর্ভাব হয়ে মানুষ মারা যাওয়া শুরু করলে যাতে এটা নিয়ে তোড়জোড় না হয়, তার আগে থেকে যাতে এটার টিকাগুলোর মজুদ সরকার নিশ্চিত করে, সেই আহ্বান থাকবে। আরেকটা হচ্ছে রোহিঙ্গা ইস্যু। এবারও কিন্তু হামটা শুরু হয় জানুয়ারির শুরুর দিকে রোহিঙ্গা এবং ঢাকার বাইরে রাজশাহী, ময়মনসিংহে। সো সেখানে রোহিঙ্গাদের ওই ক্যাম্পগুলোতে স্বাস্থ্যসেবার কি অবস্থা, কারণ আমরা জানি যে এটার সহায়তা কিন্তু বাইরে অনেকগুলো সংস্থা থেকে আসে। সো আমাদের দেশে গত ২ বছরে যে ধরনের সরকার পরিবর্তনের একটা ডামাডোল বা একটা নিয়ম মানে এখনো ফিক্স হয় নাই, শেপে আসে নাই। আওয়ামী লীগ সরকার গেল, এরপর অন্তর্বর্তী সরকার আসলো, তারপর আবার নির্বাচন গেল। সো অনেকগুলো ইভেন্ট যাচ্ছে রাজনৈতিক ভাবে। সো এই ইভেন্ট গুলোর ফাঁকে যাতে এই হামের মতো আবার বিশৃঙ্খলা হয়ে ও অন্য কোনো রোগের প্রাদুর্ভাব না হয় এবং সেটা যাতে একদম এরকম বড় আকারে না হয়, সেদিকে যাতে সরকার হয়ে যাওয়ার আগে যাতে সরকার মনোযোগ দেয়, সেটা আশা করব। তবে আমার মনে হয় যে এবার আশা করি সরকার এটাকে নিয়ন্ত্রণে আনতে পারবে। ডক্টর জাবিন, আপনাকে ধন্যবাদ। ডক্টর চক্রবর্তী, আপনি আপনার মন্তব্য আমরা এই ব্যাপারে শুনতে চাই, কিন্তু আপনি নিশ্চয়ই আজকে বিবিসি বাংলা একটি প্রতিবেদন করেছে যে এই পরিস্থিতির জন্য আসলে দায়ীকে। এর মধ্যে ডক্টর মুস্তাক হোসেন তিনি বলছেন টিকা ব্যবস্থায় পরিবর্তন আসার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের যথেষ্ট প্রস্তুতি অভাবের কারণে এগুলি ঘটছে। সেক্টর প্রোগ্রামগুলো হঠাৎ করে বাদ না দিয়ে ধীরে ধীরে পরিকল্পিতভাবে বের হয়ে আসলে টিকা ব্যবস্থা বিঘ্নিত হতো না। এটা একটা লম্বা রিপোর্ট তারা করেছেন। এটার আসলে মূল ভাষ্য হচ্ছে যে তারা হয়তো যা করেছিলেন সেই ক্ষেত্রে তাদের এই টিকা ক্রয় করতে যে তাদের এই বিলম্ব, সেটা অদূরদর্শিতার কারণে এটা হয়েছে। গুগু বারবার আসে দান খেয়ে চলে যেতে, কিন্তু কপাল যখন মন্দ তখন কিন্তু জালে বেঁধে যায়। গুগু, তুমি একবার জনগণের ধান খেয়েছো, আবার খাওয়ার চিন্তা করো না। এবার আসলে ঠিকই তোমার লেজ, ঠিকই তোমার পা, ঠিকই তোমার ডানা অবশ করে দেওয়া হবে। বলবেন যে আপনাদেরকে জনগণ ভোট দিয়েছে, তার প্রমাণ কি? ৭০% জনগণ হার পক্ষে ভোট দিয়েছে, এটাই তার প্রমাণ। আমরা হার পক্ষে ছিলাম, আমরা হার পক্ষে আছি। আমরা জনগণের সুপ্রিম উইলে আমরা সম্মান দেখিয়েছি,
আমরা দেখিয়ে যাব এই সংসদ মানুক আর না মানুক, গণভোটের রায় আমরা বাস্তবায়ন করব, আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। অতীতের রেকর্ড এই বাংলাদেশে আছে। কেয়ারটেকার সহজে আসে নাই, ওই রকমই আমাদের আনা বিল ফেলে দেওয়া হয়েছিল। আমরা বলেছিলাম, চেয়েছিলাম সংসদে প্রতিকার, দিয়ে দিলেন আমাদেরকে জনগণের কাছে ফিরিয়ে। আমরা জনগণকে নিয়েই দাবি আদায় করব এবং দাবি আদায় হয়েছে। এবারও আমরা চেয়েছিলাম সংসদের ভিতরে ইতিবাচক গঠনমূলক বিতর্কের মধ্য দিয়ে তার অবসান হোক, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হোক। না, এই সংসদ আমাদের আকাঙ্ক্ষাকে উপলব্ধি করতে, সম্মান করতে ব্যর্থ হয়েছে। আমরা তাই বলেছি, জনগণের রায় বাস্তবায়নের জন্য এখন আমরা সংসদ থেকে জনগণের কাছেই ফিরে যাচ্ছি। এবং গত পরশুদিন জনগণকে সাথে নিয়ে প্রথম কর্মসূচি বাস্তবায়ন হয়েছে। এটা শুরু। এর ভিতর দিয়ে ইনশাআল্লাহ যে আন্দোলন গড়ে উঠবে, এটা কোনো দল, ব্যক্তি, গোষ্ঠীর জন্য হবে না, এটা হবে 18 কোটি মানুষের জন্য। অন্ধ তার সাদা ছড়িটি বারবার হারায় না। আমরা একবার হারিয়েছি, এই ছড়িকে এখন দাঁতে কামড় দিয়ে আমরা ধরে রাখবো ইনশাআল্লাহ। আমি আর কথা বাড়াচ্ছি না, আমি দুঃখ প্রকাশ করছি। পর্যাপ্ত সময় হাতে নিয়ে রওনা করেছিলাম, আসতে পারলাম না। কেন জানেন? বাংলাদেশ তেলের উপরে বাসছে, এই জন্য আমি আসতে পারি নাই। সংসদে যখন সরকারি দলের মন্ত্রীরা কথা বলেন, এমপিরা কথা বলেন, তখন মনে হয় বাংলাদেশে এখন দুধের নহর নয়, তরল সোনার নহর এখন বয়ে যাচ্ছে। আমরা যখন জ্বালানি সংকট আর জনগণের ভোগান্তি নিয়ে কথা তুলি, আমাদের নোটিশটা আলোচনায় আসতেই দেওয়া হয় না। ভয়, সত্য জনগণের কাছে প্রকাশ পেয়ে যাবে। তো পেঁচা চোখ বন্ধ করে রাখবে বলে আগামীকালকের সূর্য কি উঠবে না? অবশ্যই। আজকের সূর্য যেমন উঠেছে, কিয়ামত যদি না হয় আগামীকালও ইনশাল্লাহ সূর্য পূর্ব দিকে উঠবে। পেঁচার চোখ বন্ধ থাকার উপর সূর্যের উঠা না উঠা নির্ভর করবে না ইনশাআল্লাহ। পাম্পে, এক একটা পাম্পে লাইনের হাজার হাজার গাড়ি এবং মোটরসাইকেল দাঁড়ায় আছে লাইনের পর লাইন, এখন আর চাকাই ঘুরে না। সেদিন দেখলাম যে একটা গাড়ি তেল নাই, এখন গাড়ি ছাড়া আবার তেলও দিবে না, এই জন্য গাড়ির সামনে গরুর গাড়ি দিয়ে গাড়ি টানতেছে। আমাদের মন্ত্রীরা বলে, আগের চাইতে আমাদের তেলের রিজার্ভ এখন অনেক বেশি, চাহিদা বেড়ে গেছে। তা তোমাদের তাইলে ব্যবস্থাপনার দুর্বলতা, এটা তোমরা শুধরাই উঠো না কেন? জনগণকে কেন ভোগান্তি করছো? আজকে সেই গাড়ির চাপে পড়ে আমার গাড়িরও তেল প্রায় শেষ হয়ে যাওয়ার উপক্রম। 1 ঘন্টার মতো এই রাস্তায় কাটাই দিলাম। একদিকে তেল পাই না, আরেকদিকে তেল যা আছে ওই তেল না পাওয়া ভাইদের কষ্টের কারণে এই তেলও শেষ। শুধু কি গাড়ির তেল? কৃষি নির্ভর একটা দেশে এই মৌসুমে খামারিরা হা করে চেয়ে আছে, তাদের ফসলে সেচ করবে, পানি দিবে, নাই। আবার এখন ওই কুলাইয়েতেও আবার তেল দেয় না, ডিজেল দেয় না, বলে যে না আপনি কার্ড নিয়ে আসেন। সে কার্ড আনবে কিভাবে? এখন তাইলে পাম্পগুলো অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। এর কুফল হিসাবে আগামী মৌসুমে আমাদের খাদ্য উৎপাদন মারাত্মক ব্যাহত হবে এবং খাদ্য ঘাটতিতে বাংলাদেশ পড়বে। অবশ্য এই দেশে আমরা দুর্ভিক্ষ দেখেছি 74 সালে, কারো ঘর পুড়ে আর কেউ সেই ঘরে তাকে আলু পোড়া খায়। এখন যারা আছে তারা বোধহয় আলু পোড়া খাওয়ার অপেক্ষায় আছে। আল্লাহ তাআলা এই জাতিকে হেফাজত করুন। আমরা জনগণকে কথা দিচ্ছি, আমরা 77 জন যারা আপনাদের হয়ে সংসদের ভিতরে ঢুকেছি, আমরা 77 জন 18 কোটি মানুষকেও পাহারা দেব। আর সংসদের ভিতরে জাতির কপাল নিয়ে কেউ ডাকাতি বা সিনিমিনি করতে না পারে তারও পাহারা দেব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন। আমরা কোনো অন্যায়ের কাছে মাথা উন্নত করব না এবং অন্যায়ের ব্যাপারে ছাড়ও দেব না।
আমাদের পলিসি স্পষ্ট, ন্যায় কাজে সহযোগিতা সমর্থন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ। সেই দেয়াল আমরা তুলে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ বাংলাদেশকে নব্য ফেসিবাদের হাত থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিন। এই লড়াইয়ে সবাইকে আপামর জনতাকে আমি শরিক হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি, কারণ লড়াইটা জনগণের জন্য, আমাদের জন্য না। ইনশাআল্লাহ ন্যায় এবং সত্যের এই লড়াইয়ে আমাদেরই বিজয় হবে, জনগণেরই বিজয় হবে, ফেসিবাদীরা হেরে যাবে ইনশাআল্লাহ। আমি বলেছি, যেদিন গণভোটের গণরায়কে অস্বীকার করা হয়েছে সেই দিন থেকেই নতুন করে আবার ফেসিবাদের যাত্রা বাংলাদেশে শুরু হয়েছে। আমরা এই যাত্রার কদম কদম যাত্রা আমরা থামিয়ে দেব ইনশাআল্লাহ, আমরা আগাতে দেব না। আর একটা বিষয় বলেই শেষ করছি, জ্বালানি সংকট মোকাবেলা করার জন্য আমাদের ফেরেশতা শিশুদের উপরে প্রথমে হাত পড়েছে। মানে এমন না যে সংসদে যাওয়ার পর তারা অন্য মানুষ হয়ে গেছে বা ফেরেশতা হয়ে গেছে বা অনেক আমূল পরিবর্তন হয়ে গেছে। তাদের মনস্তাত্ত্বিক বা তাদের নারী সম্পর্কে তাদের যে ধ্যান ধারণা, ওটা কিন্তু ওটারই প্রতিফলন হয়েছে। তো সংসদে যেহেতু আগে যাওয়ার অভিজ্ঞতা নাই, তারা জানে না যে কোথায় কিভাবে কথা বলতে হয় বা আরেকজন সংসদ সদস্যকে কিভাবে অ্যাড্রেস করতে হয়। তার কাছে তো আমি তো এই কথা অনেকবার বলেছি যে বেশিরভাগ রাজনীতিবিদদের কথাবার্তায় মনে হয় যে তারা নারীদেরকে মানুষই মনে করে না। তারা মনে করে যে নারীদের স্থান তাদের অনেক নিচে এবং একটা নির্দিষ্ট জায়গায়, ঘরের মধ্যে। তো ওই জিনিসটা যখন আপনার মনের মধ্যে, ব্রেনের মধ্যে থাকবে না, তখন সেটা কথায়ও থাকে না। তো এটা রুবিনা আপা, এটা আজকে দেখছিলাম উনি প্রতিবাদ জানিয়েছে এবং স্পিকারের কাছেও বলেছে, কিন্তু আসলে এই জিনিসগুলা বিচার পাওয়া যায় কিনা আমি আসলে জানি না। কারণ গত মানে জুলাইয়ের পরে আমি বলবো যে নারী নেতৃত্ব নিয়ে যে ধরনের জোয়ার বা যে ধরনের বেশি আলোচনা বাংলাদেশের রাজনীতিতে হয়েছে, এর আগে এতটা জোরালো ভাবে হয়েছে কিনা, এবং এখনো কিন্তু মানে নির্বাচনের আগেও, নির্বাচনের পরেও, সংসদ গঠন হওয়ার পরেও, সংসদ চালু হওয়ার পরেও এই বিষয়টা কিন্তু নানান ভাবে এখনো জিয়ে আছে। যে যারা বলছেন, যে আপনি জিজ্ঞেস করেছেন সমাজে যে শূন্য চায়, নারী নেতৃত্ব প্রয়োজন নাই, এটা আসলে সমাজের মানুষের চিন্তার প্রতিফলন। কারণ রাজনীতির মতো কঠিন জিনিস, বা রাজনীতি বাদ দেন, পরিবারের আপনি যখন আমরা যখন আমাদের বাবা মার ধরেন এক ভাই এক বোন, সো বোনকে জিজ্ঞেস করা হয়, মানে মেয়েকে জিজ্ঞেস করা হয় খুব সাধারণ সফট কোনো ইস্যু, বাজারের কথা বা চিকিৎসার কথা বা ঘরের কোনো কিছু ঠিক করার দরকার হলে সেটার কথা। আর ছেলেকে জিজ্ঞেস করা হয় ধরেন ট্যাক্সের কি, ব্যাংকের কাগজপত্র, রাজস্ব, মানে এই ধরনের জটিল জিনিসগুলো ছেলেকে জিজ্ঞেস করা হয়। সো এই জিনিসটা ঘর থেকেই হয় যে কঠিন জিনিসগুলো হচ্ছে ছেলেদের জন্য, এবং রাজনীতিকে তারা একটা কঠিন জিনিস মনে করে, এবং এই মানুষগুলাই কিন্তু ওই সংসদে গেছে, এই ধরনের চিন্তার মানুষগুলো। সো এটা আসলে এই যে আপনি বললেন শূন্য, এটা তাদের এক ধরনের বয়ানটাকে স্টাবলিশ করা যে আসলে নারী নেতৃত্বের কোনো দরকার নাই। এটা মাঠের রাজনীতি অনেক কঠিন। এখানে যখন ভোটের সময়টা নারীরা টিকে থাকতে পারেন, এবং মনীষাদি নিজে এই গত নির্বাচনের অভিজ্ঞতার কথা বলবে, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে এখানে আমরা যখন নারী পুরুষের সমান নেতৃত্বের কথা বলি, আমরা কিন্তু এখানে ওই পেশি শক্তির কথা বলি না, আমরা কিন্তু ওই বুদ্ধিবৃত্তির কথাটাই বলি, আমরা কিন্তু আমাদের ওই পরিশ্রমের কথাটাই বলি। সো সে যদি পরিশ্রম করে, তার নেতৃত্ব দিয়ে সে যদি জায়গা করে নিতে পারে, তাহলে তার জায়গাটা জোর করে দখল করে রাখার একটা পায়তারা, যে এটাই হচ্ছে সম্মিলিত পায়তারা। এবং আপনি দেখবেন যে এখানে সব দলের মধ্যে এটা হচ্ছে এক ধরনের বিশাল ঐক্য। সেটা আপনি বিএনপি বলেন, জামাতে বলেন, সবার মধ্যে এটা কাজ। ঠিক জামাত কিন্তু বলছে জুলাই সনদের কথা, জুলাই সনদ বিএনপি কে সংস্কার বিমুখ বলছে, এবং এই যে গণভোট অধ্যাদেশ বাতিল করার পক্ষে নানান আলোচনা চলছে, কিন্তু তারা নিজেরা কিন্তু একজনকেও মানে যতটুকু স্বার্থের প্রয়োজন ততটুকুর জন্যই কিন্তু তারা কথাটা বলছে, নিজেরা কিন্তু একজনকেও কিন্তু তারা নমিনেশন দেয় না, একজন নারীকেও। এবং এটার পক্ষে যে নারী নেতৃত্বের দরকার নাই। ইভেন আমি এমনও শুনে
শুনেছি আমার পুরনো কলিগদের কাছে, আমরা যখন এই বিষয়টা নিয়ে গত 4-5 মাস ধরে জোরালো ভাবে বিভিন্ন প্ল্যাটফর্মে কথা বলছি, এবং আমরা অনেকগুলা মেয়ে যখন এনসিপি থেকে সরে এসেছি, এমনও তারা মকারি করে বলেছে যে আপনারা নিজেরা মিলে, নারীরা মিলে আলাদা একটা দল করেন, যে মানে আপনার এখানে কোনো জায়গা হবে না, আপনারা আলাদা একটা দল করেন সারা দেশের নারীরা মিলে। সো এই যে আলাদা একটা গোষ্ঠী করে ফেলা, জাতীয়ভাবে আমাদেরকে অংশগ্রহণের জায়গাটা নাই বলে দেওয়া, এটা হচ্ছে এক ধরনের আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা পুরুষতান্ত্রিক, এটারই একটা রিফ্লেকশন। এবং এটাতে কিন্তু এক ধরনের ঐক্য আছে। ওই যে সংসদ সদস্য, নারী সংসদ সদস্যদেরকে অবজ্ঞা করে যে মন্তব্য করেছেন, এটা আসলে উনি কখনোই মনে করেন না যে এটা একটা অপরাধ, এটা খারাপ কাজ হয়েছে, এটা ওনার ডিকশনারিতেই নাই। ওনাদের ডিকশনারিতে এটা নাই যে এটা একটা খারাপ কাজ হতে পারে বা এটা অনুচিত, এই জিনিসটাই তাদের মধ্যে নাই। এবং তাদের বুঝে আসে না যে হঠাৎ করে কেন নারীদেরকে নেতৃত্বে আসতে হবে। এত বছর, এত যুগ যুগ ধরে দুইজন নারী, খালেদা জিয়া ছিল, হাসিনা ছিল, সো তারা কেন আনতে পারে না, সেই পুরনো ধাঁচের চিন্তা ভাবনা। কিন্তু ঠিক ওই জায়গাটাতে তারা যুদ্ধ করবে, তর্কে যারা জড়াবে যেখানে তাদের স্বার্থটা আছে। সম্পূর্ণ মানে নিজেদের মানে কন্ট্রাডিক্টরি অবস্থান, নিজেদের অবস্থানের বিপরীতেই তারা কিন্তু নারী নেতৃত্বটাকে বাদ দিয়ে আবার ওই জায়গাটাতে অবস্থান নেয়। এই পলিটিক্সটাতে যুক্ত হব কোন একটা চুক্তির মাধ্যমে, তারাও এটা চাইতেছে কিনা সেটাও তো একটা বড় ব্যাপার। মুক্তিযুদ্ধের অর্জন যেটাকে আপনি বলতেছেন, কারণ প্রতিবার এটা নিয়ে এত প্রশ্নই বা কেন হবে। কিন্তু ডক্টর চক্রবর্তী, আমরা আপনাকে আরো শুনবো। আমরা একটু ডক্টর জাবিনকে শুনতে চাই। এই জুলাই সনদ, জুলাইয়ের স্পিরিট, গণতন্ত্র, বিএনপি মানবে মানবে না, জোর করে এটা প্রতারণা করবে, এবং আমরা আসলে কি চাইতেছি সেটা। আমার আসলে এখানে খুব একটা কনফিউশন নাই, এটা মানে খুব জটিল। আপনারা এতক্ষণ যত আলোচনা করলেন, আমি এত জটিলে যাব না। আমি খুব পরিষ্কার, মানে একদম যেটা কনফিউশন ছাড়া আমরা সবাই বুঝি সাধারণভাবে, যে আমরা যখন সংবিধানের এই সংস্কার পরিষদের মাধ্যমে যে পরিবর্তনগুলো আনতে চাইলাম, কেন আনতে চাইলাম? যাতে এটাকে কেউ উচ্চ আদালতে এটাকে বাধা দিতে না পারে, যে বেসিক স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে। গণ অভ্যুত্থান এটাকে একটা লেজিটিমেসি দেয়, এটা সংশোধনীর থেকে একটু বেশি। এবং এই যে যারা সংসদ এবার গঠন করবে, তারা এই এক্সট্রা পাওয়ারটা পাবে। তো এখানে যে এটা যে হবে না, এই গণভোটটাকে যে এভাবে বা জুলাই সনদটাকে যে বাস্তবায়ন করবে না, এটা আমরা যখন ঐক্যমত্য কমিশনের যখন আলোচনা চলছিল, তখনই আমরা টের পাচ্ছিলাম। বিএনপি যেসব বিষয়ে বাধা দিচ্ছিল, নোট অফ ডিসেন্টের আগেও তারা যেভাবে যুক্তিতর্ক করছিল, এবং পুরো দেশে একটা অনেক বড় হাঙ্গামা হয়ে যাচ্ছিল, পরিষ্কার বোঝা যাচ্ছিল যে বিএনপি এগুলো থেকে সরে আসবে। এবং আজকে একটু আগে, আপনার প্রোগ্রামের একটু আগে আমি খবরে পড়ছিলাম যে প্রায় 98টা অধ্যাদেশ তারা অন্তর্বর্তী সরকারের হুবহু রাখলেও 16টাতে তারা যাতে ইমিডিয়েটলি আইন না হয় সেটা করেছে। তার মানে 90 ডেজের মধ্যে যদি আইন না হয়, এগুলো ল্যাপস হয়ে যাবে। এখানের মধ্যে জাতীয় মানবাধিকার অধ্যাদেশ আছে, গণভোট অধ্যাদেশ আছে, দুদক আছে, গুম প্রতিরোধ আছে, অনেকগুলো আছে, প্রায় 16টা অধ্যাদেশ। তাহলে এটা কিন্তু পরিষ্কার যে বিএনপি তাদের কথা রাখে নাই। যে তারেক রহমান সাহেব নির্বাচনী প্রচারণায় গণভোটের পক্ষে উনি হা ভোট চাইলেন, কেন উনি বারো উনি তার অবস্থান সংসদে কোনো কথা টু শব্দ করলেন না, খালি তালি দেওয়া ছাড়া? আমি জানি না এই ওনার মুখ থেকে এই গণভোট রেজাল্ট নিয়ে বা জুলাই সনদের বাস্তবায়নে তারা মুখে বলছে। বেশ কিছু বিতর্ক আমরা দেখছিলাম, আপনার নিশ্চয়ই মনে আছে যে বিডার চেয়ারম্যান যখন খুব ভালো একটা প্রেজেন্টেশন দিয়েছিল, তখন এটা নিয়ে খুব সমালোচনা হয়েছিল যে প্রেজেন্টেশন দিয়ে বাংলাদেশের পেট চলবে না। আমি বলতে চাই, এরকম ভালো বিতর্ক দিয়েও বাংলাদেশের পেট চলবে না। কারণ যেই এই প্রস্তাবগুলোর মধ্যে, জুলাই সনদটার মধ্যে কি ছিল, যে সরকারের নির্বাহী ক্ষমতাটাকে চেক অ্যান্ড ব্যালেন্স, বারবার আমরা এই কথাটা বলেছি, আপনি সবকিছু ভুলে যান। এখন একচ্ছত্রভাবে যারা সরকার গঠন করবে, তাদের কিন্তু কোনো ধরনের চেক অ্যান্ড ব্যালেন্স হবে না। এই যে আপনি বললেন, আপনি গুম হলে কেউ আপনার পক্ষে কথা বলবে কিনা, কিভাবে বলবে? কারণ ওই মানবাধিকার কমিশনের প্রধান তো নির্বাচিত হবে সরকারের লোক, দুদকের প্রধান নির্বাচিত হবে সরকারের লোক, নির্বাচন কমিশনের প্রধান হবে সরকারের লোক,
উচ্চকক্ষ হবে নিম্নকক্ষের রেপ্লিকা। সো এখানে কোনোভাবে ওই এক যা ছিল ওই সাংবিধানিক ধারাবাহিকতার নামে হুবহু বিএনপি তাই রেখে দিল। এবং এটার উল্টা দিকে কি হলো যে কেন বিরোধী দল এটাকে অপোজ করতে পারছে না, কারণ বিরোধী দলের ওই যে একটা মানে অভিজ্ঞতার অভাব। জামাতের তো অনেক রেজিমেন্ট ফোর্স আছে, ক্যাডার বাহিনী আছে, কিন্তু তাদের যে নেতৃত্বের বা তাদের যে বিশাল বিশাল দুটা ব্যাগেজ আছে এই স্বাধীনতা নিয়ে, ৭১ নিয়ে, এই ব্যাগেজের বোঝার কারণে তারা কিন্তু এটাকে খুব ভালো অপোজ করতে পারছে না। এবং যে তরুণ অংশটা সংসদে আছে তারাও এক ধরনের, আপনার যখন আগে এই সংস্কারের পক্ষে, সংবিধানের সংস্কারের পক্ষে যত জোরালো ভাবে তরুণরা কথা বলেছে, পুরা দেশ তাদেরকে সমর্থন দিয়েছে, কিন্তু এখন যখন জামাতের সাথে দাঁড়িয়ে একই কথা বলছে, ওই বিতর্কের কিন্তু ওই স্পার্কটা নাই। উল্টা মনে হচ্ছে যে জামাত স্বাধীনতা বিরোধী হয়ে যখন সংবিধান সংসদের কথা বলছে, তার মানে তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলছে। মানে এখন আপনার যখন নির্বাহী ক্ষমতাকে চেক এন্ড ব্যালেন্স দেওয়ার জন্য আপনি যখন সংবিধান পরিষদ সভার কথা বলবেন, তখন ব্যাপারটা হয়ে যাবে যে তারা মনে হয় ৭১-এর বিরুদ্ধে কথা বলছে, স্বাধীনতার বিরুদ্ধে। সো আমার কাছে মোদ্দা কথা হচ্ছে এই সংসদটা বা এই জুলাই সনদ নিয়ে, বাস্তবায়ন নিয়ে কথা বলা এখন অনেকটা ওই ট্রেডমিলে হাঁটার মতো। আপনার ক্যালোরি খরচ হবে কিন্তু আপনি কোনো গন্তব্যে পৌঁছাবেন না, এটা ডান। এটা আজকে যে অধ্যাদেশগুলা রহিত হয়েছে, আইন পাশ হয় নাই, সেগুলা এই ৩০ দিনের মধ্যে কিন্তু বাতিল হয়ে যাবে। সো যেই লাউ সেই কদুই কিন্তু রয়ে গেল। এটা একদম পরিষ্কার যে বিএনপি তাদের কথা রাখে নাই, এবং বিএনপিকে বাধা দেওয়ার জন্য যে শক্তিশালী বিরোধী দল থাকার কথা, তারাও কম্প্রোমাইজড। আমি শুধু ডক্টর জাবির, আমি ২-৩টা বিষয় একটু আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। একটা বিষয় হচ্ছে যে আপনি বলতেছিলেন যে এগুলি জিনিসটা আসলে সংবিধানে অন্তর্ভুক্ত করা দরকার পরবর্তীকালে, যাতে সেটি উচ্চ আদালতে চ্যালেঞ্জ না হইতে পারে। আমরা খোদ সংবিধানে যা আছে তাকেই আসলে পাত্তা দিতে দেখি না, ওইটার মধ্যে কি থাকলো না থাকলো চ্যালেঞ্জ, মানে ওইটা আবার কেন এত গুরুত্বপূর্ণ। এবং এক ক্ষেত্রে কারণ এবার এটা আপনার নিশ্চয়ই মনে আছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিন্তু ৯১-এর